নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ে দ্বিতীয় বিষয়বস্তু অর্থাৎ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, ভারতবর্ষে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা বা ইন্ডিয়াতে ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশ, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব বা ডিসকাস করব। এর আগের দিন আমি তোমাদের ভারতবর্ষে কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল এটা আলোচনা করেছি, ন্যাশনালিজম কিভাবে ডেভেলপ করেছিল এবং সেক্ষেত্রে সভা ও সমিতিগুলো কি রোল প্লে করেছিল বা কি তাদের ভূমিকা ছিল, এটা আমি আলোচনা করেছি। আর আজকে আমি বলবো কিভাবে ভারতবর্ষে ধীরে ধীরে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল বা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছিল, সেইটাই কিন্তু আজকে আমি আলোচনা করব। আসলে কি বলতো, এই যে 1867 থেকে 1883 খ্রিস্টাব্দ, এই যে সময়কালটা, মানে ভারতবর্ষে এই সময়কালটা ছিল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ব্রিটিশ বিরোধী প্রতিবাদী আন্দোলনের সময়। মানে ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে বিভিন্ন মুভমেন্ট হয় এই সময়, এই 1867 থেকে 1883 কি কি বিষয়ে মানে ভারতবর্ষের প্রতিবাদ গড়ে ওঠে। প্রথম হয় ভারতবর্ষে ব্রিটিশ সরকারের যে বৈষম্যমূলক আয়কর নীতির বিরুদ্ধে, মানে ব্রিটিশ গভর্নমেন্টের ডিসক্রিমিনেটরি ইনকাম ট্যাক্স পলিসির এগেনস্টে মুভমেন্ট হয়। কেন? কারণ ভারতীয় যে সমস্ত কর্মচারীরা ইউরোপীয় বা ব্রিটিশ কর্মচারীদের তুলনায় সবসময় বেশি আয়কর দিত, আয়কর মানে ইনকাম ট্যাক্স, তোমরা জানো এখনো দিতে হয় সেটা, সেই জায়গাটায় যখন ভারতীয়দের ইউরোপীয়দের তুলনায় বা ব্রিটিশদের তুলনায় বেশি দিতে হয়, তখনই একটা বৈষম্যের তৈরি হয়, মানে ডিসক্রিমিনেশন ক্রিয়েট হয়। সেই তার বিরুদ্ধে কিন্তু আন্দোলন হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, শিক্ষিত সম্প্রদায়েরা করেছিল, এলিট ক্লাসরা শুরু করেছিল এই মুভমেন্ট। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে দেশীয় সংবাদপত্রের স্বাধীনতার জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আন্দোলন গড়ে উঠেছিল, মানে ফ্রিডম অফ দ্য প্রেস ফর লোকাল নিউজ পেপার, স্বাধীনতা মানে দেশের যে ভারতবর্ষের যে সংবাদপত্রগুলো প্রকাশিত হবে তার স্বাধীনতার দাবি। সেক্ষেত্রে একটা বিষয় বলতে হয় যে লর্ড লিটন তিনি দেশীয় মুদ্রণ আইন জারি করেছিলেন, দেশীয় মুদ্রণ আইন যেটা 1878 খ্রিস্টাব্দে জারি করেছিলেন। 1878 লর্ড লিটন তিনি প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন বুকস নামে একটা অ্যাক্ট করেছিলেন। সেই আইন অনুযায়ী তিনি বলতে চেয়েছিলেন যে ভারতবর্ষের দেশীয় ভাষায় যে সংবাদপত্রগুলো প্রকাশিত হয় তা সেই সংবাদপত্রে কখনো সরকার বিরোধী কোনো বক্তব্য প্রচার করা যাবে না। মানে লোকাল যে নিউজ পেপার ইন্ডিয়ার যেগুলো ছিল সেখানে কোনো ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে কোনো স্পিচ পাবলিসিটি করা যাবে না। এই আইনটাকে দেশীয় মুদ্রণ আইন বলা হচ্ছে এবং এটা লর্ড লিটন করে দিয়েছিলেন। তারই বিরুদ্ধে কিন্তু ভারতবর্ষে বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন হয়েছিল দেশীয় সংবাদপত্রের স্বাধীনতার জন্য। বুঝতে পারলাম, লোকাল নিউজ পেপারের ফ্রিডমের জন্য একটা মুভমেন্ট ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হয়েছিল, এটা একটা বিষয়। আরেকটা বিষয় ছিল বাগিচা শ্রমিকদের অধিকারের জন্য। বাগিচা শ্রমিক মানে যারা চা বাগানে কাজ করত, চা বাগানে যে সমস্ত ভারতীয় শ্রমিকরা কাজ করত তাদের উপর ব্রিটিশ কর্মচারীরা, ব্রিটিশ কোম্পানি প্রচন্ড পরিমাণে অত্যাচার করত, প্রচন্ড বেশি পরিশ্রম করিয়ে নিত, কিন্তু সেই অনুযায়ী তাদের পারিশ্রমিক কিন্তু দিত না, তাদেরকে লেবার খাটিয়ে নিত কিন্তু সেইভাবে স্যালারি দিত না। এর কারণে কিন্তু বাগিচা শ্রমিকদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। গার্ডেন ওয়ার্কার যারা ছিল তাদের সিচুয়েশন কিন্তু খুব খারাপ হয়ে গেছিল। তাই এই বাগিচা শ্রমিক বা গার্ডেন ওয়ার্কারদের অধিকারের দাবিতে আন্দোলন হয়েছিল, মানে গার্ডেন ওয়ার্কারদের রাইটস এর জন্য এই মুভমেন্ট হয়েছিল। এটাও কিন্তু একটা বিষয় ছিল, চারিদিকে এর জন্য কিন্তু আন্দোলন গড়ে উঠেছিল। আরেকটা বিষয় সেটা হচ্ছে আইন সংক্রান্ত কোনো প্রতিষ্ঠানে, মানে ল রিলেটেড কোনো ইনস্টিটিউশনে, আইন সংক্রান্ত কোনো প্রতিষ্ঠানে ভারতীয়দের মর্যাদা বৃদ্ধির জন্য আন্দোলন হয়েছিল। মানে ইন্ডিয়ানদের প্রেস্টিজকে ডেভেলপ করানো বা ইনক্রিজ করানোর জন্য কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছিল ল রিলেটেড যে কোনো ইনস্টিটিউশন, যেমন আইনসভা বলতে পারো, পার্লামেন্ট, হ্যাঁ,
যেটাকে কোর্ট বলা হয়, বিচার সভা, সেইখানে ভারতীয়দের মানে বিশেষ করে ভারতীয় জাজদের মানে অধিকারের জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন গড়ে উঠেছিল। এক্ষেত্রে কিন্তু আমাদের ইলবার্ট বিল বিতর্কের কথা বলতে হয়। ইলবার্ট বিল বিতর্ক যেটা 1883 সালে হয়েছিল বা 1883-তে, যেটাকে ইলবার্ট বিল বিতর্ক বলা হচ্ছে বা ইলবার্ট বিল কন্ট্রোভার্সি বলা হচ্ছে। এটা কি হয়েছিল? আসলে 1883 খ্রিস্টাব্দে এই যে ইলবার্ট বিল, এই ইলবার্ট বিল বিতর্কটি ছিল ভারতে ব্রিটিশ শাসনের অধীনে ভারতবর্ষে বিচার বিভাগীয় ক্ষেত্রে জাতি বৈষম্য দূর করার জন্য একটা প্রস্তাব বা একটা পদক্ষেপ বা একটা প্রচেষ্টা বলা যায়। মানে 1883-তে ব্রিটিশ ইন্ডিয়াতে জুডিশিয়াল সিস্টেমের যে কাস্ট ডিসক্রিমিনেশন ছিল, সেইটাকে দূর করার জন্য ইলবার্ট বিল একটা ছিল, একটা পদক্ষেপ বা একটা স্টেপ বা একটা এফোর্ট। এই বিলের মাধ্যমে ভারতীয় বিচারকরা ইউরোপীয় বিচারকদের মতো সমান অধিকারের দাবি করা হয় এই বিলে। মানে ইউরোপিয়ান জাজদের মতো ইকুয়াল রাইটস পাবে ইন্ডিয়ান জাজরা, এইটাই কিন্তু এই বিলে প্রস্তাব করা হয় বা এই বিলে প্রপোজাল দেওয়া হয়। আসলে ভারতীয় বিচারকদের কোনো ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না আগে পর্যন্ত। মানে ইন্ডিয়ার কোনো জাজ ইউরোপিয়ানদের জাজমেন্ট করতে পারতো না। তো ইলবার্ট বিল মানে ইনি কে ছিলেন? ইনি ছিলেন গভর্নর জেনারেল লর্ড রিপন। তখনকার গভর্নর জেনারেল যিনি লর্ড রিপন ছিলেন, তার আইনসভার সদস্য, তার পার্লামেন্টের মেম্বার, তিনি হচ্ছেন সিপি ইলবার্ট। তিনি এই আইনসভারই সদস্য ছিলেন সিপি ইলবার্ট। তিনি একটি বিল প্রস্তাব করেন, একটি বিল প্রপোজাল করেন এবং সেই বিলে তিনি বলেন, বিলের মাধ্যমে তিনি দাবি করেন যে ভারতীয় বিচারকরাও ইউরোপীয়দের বিচার করার অধিকার যেন পায়। মানে ইন্ডিয়ান জাজরা তারা কিন্তু ইউরোপিয়ানদেরও জাজমেন্ট করতে পারে, এইটাই কিন্তু বিলে বলা হয়। কিন্তু এই বিলটি প্রস্তাব করার পর ইউরোপীয়দের মধ্যে, ইউরোপিয়ান যারা ছিল বা ব্রিটিশ যারা ছিল, তাদের মধ্যে একটা আন্দোলন গড়ে ওঠে, তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়, বিদ্রোহ দেখা দেয়, রিভোল্ট হয় আর কি। এবং শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে বা ইউরোপিয়ানদের যে এই সমস্ত মুভমেন্টের ফলে এই ইলবার্ট বিলটি কিন্তু প্রত্যাহার করে নিতে বাধ্য হয়, মানে আইনসভা প্রত্যাহার করে নেয়, মানে ইলবার্ট বিলটি রিপিল করে নেওয়া হয়। আবার ইলবার্ট বিলটি প্রত্যাহার করা হলে আবার ভারত সভা, যে ভারত সভার কথা তোমাদের আমি আগের দিন বলেছিলাম যে ভারতবর্ষের রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা, তার উদ্যোগে ভারতীয়রা কিন্তু আবার আন্দোলন করে এই ইলবার্ট বিল প্রত্যাহার করে নিলে। মানে ইলবার্ট বিলটি রিপিল করা হলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ইনিশিয়েটিভে ইন্ডিয়ানরা আবার মুভমেন্ট করে। এই যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আবার পাল্টা আন্দোলন, এই ঘটনাটাকেই বলা হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক। মুভমেন্টের এগেনস্টে আবার মুভমেন্ট, এই ইনসিডেন্টটাই হলো ইলবার্ট বিল কন্ট্রোভার্সি। এবং এই যে আন্দোলন ভারতীয়রা করেছিল, তার ফলে কিন্তু শর্ত সাপেক্ষে ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করার কিন্তু অধিকার পেয়েছিল, মানে কন্ডিশনাল ভাবে পেয়েছিল। ইউরোপিয়ানদেরকে জাজমেন্ট করার রাইটস পেয়েছিল ইন্ডিয়ান জাজরা। এটা কিন্তু কম কথা নয়, এটা কিন্তু আন্দোলন করেই সম্ভব হয়েছিল। তাই ভারতবর্ষে বিভিন্ন জায়গায় দিকে দিকে আন্দোলন গড়ে উঠেছিল, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয়েছিল, ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ হয়েছিল, ন্যাশনালিজম ডেভেলপ করেছিল। ভারতবাসীরা নিজেদের কথা না ভেবে সমগ্র ভারতবর্ষের কথা ভাবা শুরু করেছিল। এইরকম একটা পরিপ্রেক্ষিতে বা এইরকম একটা ব্যাকগ্রাউন্ড যখন ইন্ডিয়াতে তৈরি হয়ে গেছিল, প্রেক্ষাপট, সেই রকম সময় কিন্তু 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। 1885 খ্রিস্টাব্দে ভারতবর্ষে জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশড হয়। এইরকম একটা ব্যাকগ্রাউন্ড যখন তৈরি হয়েছিল, এবং এক্ষেত্রে উদ্যোগ কে নিয়েছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগে, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, তার উদ্যোগে কিন্তু এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। হ্যাঁ, শুধু হিউমের উদ্যোগ ছিল না, ভারতীয়রাও অনেকে উদ্যোগ নিয়েছিলেন, যেমন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এদেরও ভূমিকা ছিল। তো অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগটা বেশি ছিল, তিনি উদ্যোগ নিয়েছিলেন আর কি। সেই উদ্যোগে ভারতবর্ষে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। এবার এই যে হিউমের কতখানি ভূমিকা ছিল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার জন্য, ইন্ডিয়াতে ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশ হওয়ার ক্ষেত্রে,
কতটা রোল প্লে করেছিলেন হিউম, সেটা নিয়েও আবার একটা বিতর্ক তৈরি হয়, একটা আবার কন্ট্রোভার্সি তৈরি হয়। আর কন্ট্রোভার্সিটা তৈরি হয় কখন, যখন 1913 সালে প্রাক্তন সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েডারবার্ন 1913-তে যখন একজন ফর্মার সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েডারবার্ন তিনি অ্যালান অক্টেভিয়ান হিউমকে নিয়ে একটি জীবনীমূলক বই লেখেন, একটা বায়োগ্রাফিক্যাল বুকস লেখেন। সেই বইতে তিনি দাবি করতে থাকেন যে এই জাতীয় কংগ্রেস যে ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়েছিল সেটা মূলত হিউমের সঙ্গে বড়লাট, তখনকার বড়লাট ছিলেন লর্ড ডাফরিন, সেই বড়লাট লর্ড ডাফরিন এবং হিউম দুজনে মিলে যৌথ উদ্যোগ নিয়ে কিন্তু ভারতবর্ষে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। এটাই বলেছিলেন কে, এই উইলিয়াম ওয়েডারবার্ন তার ওই হিউমের জীবনীতে দাবি করেছেন। মানে যেটাকে বলা হচ্ছে কি হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব, এই তত্ত্বটাকেই তিনি নাম দিয়েছিলেন হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বা হিউম ডাফরিন কনস্পিরেসি থিওরি। যেটিকে আরেকটা নামও দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় সেফটি ভালভ তত্ত্ব বা সেফটি ভালভ থিওরি। কেন? এই তত্ত্ব অনুসারে তিনি বলতে চেয়েছেন যে ভারতবর্ষে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল সেক্ষেত্রে এই ডাফরিন এবং হিউমের একটা গোপন উদ্দেশ্য ছিল, একটা হিডেন এজেন্ডা ছিল। সেই গোপন উদ্দেশ্যটা কি? আসলে সেই সময় তো আমি তোমাদের বললাম যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ক্রমবর্ধমান অসন্তোষ তৈরি হচ্ছিল, আন্দোলন তৈরি হচ্ছিল, বিভিন্ন জায়গায় মুভমেন্ট হচ্ছিল। তো সেই সমস্ত আন্দোলনগুলোকে একটা নির্দিষ্ট কোনো কাঠামোতে আবদ্ধ করতে ওরা চেয়েছিলেন, পার্টিকুলার কোনো স্ট্রাকচারের মধ্যে কন্ট্রোল করতে চেয়েছিলেন এই ডাফরিন এবং হিউম। সেটা মনে করছেন কি, একে উইলিয়াম ওয়েডারবার্ন মনে করছেন, তিনি সেই তত্ত্বটাকে দিয়েছেন এবং এটাকে তিনি বলছেন ষড়যন্ত্র করেছেন, যে ষড়যন্ত্র করে ভারতবর্ষে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছেন। কারণ তাদের এইটা কারণটা কি ছিল, যে এই নির্দিষ্ট কাঠামোয় কি করে নিয়ন্ত্রণ করবেন, তারা বলতে চাইছেন, তারা ভেবেছিলেন যে এই আন্দোলনগুলো যদি একটা নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের মধ্যে আবদ্ধ করে দেওয়া যায় তাহলে আন্দোলনগুলো বড় আকার নেবে না, আর ব্রিটিশ শাসনের ভিত মজবুত হবে, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন আরো বেশি বেসটা স্ট্রং হবে, এটা একটা নিরাপত্তা বলয়ের মতো কাজ করবে। মানে জাতীয় কংগ্রেসটাকে ব্রিটিশ শাসনের কাছে একটা নিরাপত্তা বলয় হিসাবে তারা গড়ে তুলতে চেয়েছিলেন, তারা একটা সেফটি ভালভের মতো করতে চেয়েছিলেন, যার ভেদ করে ব্রিটিশ শাসনকে কোনো আঘাত করতে পারবে না এই সমস্ত আন্দোলনগুলো। এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাটা হচ্ছে সেটাই একটা বলয়। এইটাই কিন্তু এনারা মানে এই ডাফরিন আর হিউমের নাকি ষড়যন্ত্র ছিল। এটা কে বলছেন? উইলিয়াম ওয়েডারবার্ন তার তত্ত্বে বলছেন। কিন্তু এই তত্ত্বটা কিন্তু অনেক দিন, দীর্ঘদিন ধরে কিন্তু মানে তখনকার সময় মানুষজন ভেবে আসছিল, যে শিক্ষিত সম্প্রদায়রা ভাবতো হ্যাঁ এইভাবেই কিন্তু ভারতবর্ষে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে, ব্রিটিশ সরকারের যথেষ্ট উদ্দেশ্য ছিল। কিন্তু এই তত্ত্বের মধ্যেও কিন্তু ফাঁক আছে, কারণ এই মানে বড়লাট লর্ড ডাফরিন তিনি কিন্তু জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে অনেক মানে নেতিবাচক মন্তব্য করেছেন, মানে নেগেটিভ কমেন্ট করেছেন, ভালো কথা সবসময় বলেননি। আরেকটা বিষয় কি, এই যে হিউম, অ্যালান অক্টেভিয়ান হিউম, তিনি যথেষ্ট উদ্যোগ অবশ্যই নিয়েছিলেন ভারতবর্ষে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার জন্য, কিন্তু সেটা ষড়যন্ত্র করেছিলেন এটা বলা যায় না। তিনি একজন উদারমনা রাজনীতিবিদ ছিলেন, একজন ওপেন মাইন্ডেড পলিটিশিয়ান ছিলেন। তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যখন এই সমস্ত আন্দোলনগুলো গড়ে উঠেছে তখন সেগুলো একটা সংগঠনের রূপ নিলে তাদের ভারতবর্ষের স্বার্থ রক্ষা পাবে এমন একটি সংগঠন তিনি তৈরি করতে চেয়েছিলেন, একটা পলিটিক্যাল অর্গানাইজেশন তৈরি করতে চেয়েছিলেন যেখানে ইন্ডিয়ার ইন্টারেস্ট গুলো প্রোটেকশন পাবে আর কি। এটার জন্যই কিন্তু হিউম এই ভারতবর্ষে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছিলেন, ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশ করার জন্য ইনিশিয়েটিভ নিয়েছিলেন। এবং এই উদ্যোগে অবশেষে 1885 খ্রিস্টাব্দে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশড হয় এবং তারপর ভারতবর্ষের তার প্রথম অধিবেশন হয়। সেই অধিবেশনটা হয় বোম্বেতে। কার সভাপতিত্বে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তখন সভাপতিত্ব করেন, প্রেসিডেন্টশিপ করেন। এই বোম্বেতে কিন্তু ভারতবর্ষের প্রথম জাতীয় কংগ্রেসের ফার্স্ট সেশনটা হয় বা প্রথম অধিবেশনটা হয়, যেখানে ভারতবর্ষ থেকে 72 জন প্রতিনিধি ছিলেন, রিপ্রেজেন্টেটিভ ছিলেন। প্রথম কোনো রাজনৈতিক সংগঠনে প্রথম অধিবেশন হয়েছিল, তারপর তো কত অধিবেশন হয়ে গেছে। তো ওই প্রথম অধিবেশনটা কিন্তু ইতিহাসে স্মরণীয় হয়ে আছে, বোম্বেতে হয়েছিল।
এবার এই হচ্ছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, তারপর ধীরে 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 জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর বিভিন্ন ভাবে সেই সংগঠন এগোতে থাকে। এবার সেই সংগঠন কিভাবে এগোতে থাকে তার ক্ষেত্রেও আবার দু রকম মতবাদের সৃষ্টি হয়, চরমপন্থী নরমপন্থী, এগুলো আমি পরবর্তীকালে আরো আলোচনা করব। আজকে শুধু আমি এইটুকুই বিষয়ে আলোচনা করলাম যে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কি প্রেক্ষাপটে হয়েছিল, কিভাবে প্রতিষ্ঠা হলো, এটাই আজকে আমার আলোচ্য বিষয়বস্তু ছিল এবং সেটা আমি আজ আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার প্রেক্ষাপট কি। এবার এই আলোচনার মধ্যে দু রকম কোশ্চেন আসতে পারে। এক হচ্ছে তোমাদের হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব, এটা কিন্তু প্রশ্ন আকারে আসতে পারে, কোশ্চেন হিসাবে তোমরা পেতে পারো। আরেকটা হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইলবার্ট বিল বিতর্ক বা ইলবার্ট বিল কন্ট্রোভার্সি। এই বিষয়গুলো কিন্তু ভালো করে তোমরা মন দিয়ে আমার ভিডিওতে কিন্তু শোনো, আমার বিশ্বাস তাহলে তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলোকে তোমরা পড়তে পারবে বা পরীক্ষায় লিখতে পারবে। তো এইখানেই আমি আমার এই বিষয়ের আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে বলতে চাই, যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে নোটিফিকেশন পাবে। এবং যারা তোমরা দেখছো তারা তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে আরো শেয়ার করো, যাতে সবাই ইতিহাস বিষয়টাকে ভালোভাবে গ্রহণ করতে পারে এবং তারা উপকৃত হয়, কারণ এটাই আমার মূল উদ্দেশ্য যে ইতিহাস বিষয়ে তোমাদের আতঙ্কটা দূর হোক। আশা করি তোমরা পড়াশোনা মন দিয়ে করছো, সামনে পরীক্ষা এসে গেছে, তোমরা নিশ্চয়ই মন দিয়ে পড়াশোনা করছো। এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।